শব্দে। রেসিডুয়াল ম্যাগনেটিজমের ব্যাপারটা, আচ্ছা ঠিক আছে, এই যে যে ওসিসি কার্ভটা দেখতে পাচ্ছেন, এই ওসিসি কার্ভটা একদম জিরো থেকে স্টার্ট হয় না। আমি জাস্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাতে আসি। এটা হয় কি যে ফিল্ড কারেন্ট যখন জিরো থাকে তখনও দেখা যায় যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ এখানে ভোল্টমিটার ধরলে পাওয়া যায়, কিন্তু এটা নরমালি পাবেন না আপনি যদি ফিল্ড এক্সাইটেশন না প্রোভাইড করেন, বা যদি প্রাইম মুভার দিয়ে আপনি যদি এখানে তাকে তার সিনক্রোনাস স্পিডে রোটেট না করেন, তাহলে কিন্তু এই ভোল্টেজটা পাওয়া যাবে না। আমাদেরকে ফিল্ড এক্সাইটেশন দিতে হবে, প্লাস এই ফিল্ড আমরা যে প্রাইম মুভারটা ইউজ করছি, আমরা মূলত এখানে ফিল্ডটাকে রোটেট করাই, সেটাকেও কি করতে হবে, তাকে সিনক্রোনাস স্পিডে রোটেট করাতে হবে, তাহলেই হচ্ছে আমরা এখানে একটা ভোল্টেজ পাবো। আদারওয়াইজ কিন্তু জাস্ট এমনি নরমাল ভোল্টমিটার ধরলে কিন্তু এখানে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না, তখন একটা ভোল্টেজ পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটিজম। মানে এরকম একটা, জি জি, এটা কি আনব্যালেন্স সিস্টেম এরকম টাইপের না কিছু? না না, এরকম কিছু না। আপনারা এই 1-1 এ ম্যাগনেটাইজেশন কার্ভ পড়েছিলেন, মনে আছে ডিসি সার্কিটে? জি জি ম্যাম, ওই যে হ্যাঁ, হিস্টেরিসিসেশন। হিস্টেরেসিস কার্ভ, ওইখান থেকে মূলত হচ্ছে এই রেসিডুয়াল ম্যাগনেটিজমের কনসেপ্টটা এসেছে। ব্যাপারটা হচ্ছে কি, আপনি এই যে যে ফিল্ড একদম মনে করেন যে মেশিনটা একদম নতুন, এর আগে কখনোই তাকে এক্সাইট করা হয় নাই, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনি হচ্ছে জিরো ফিল্ড কারেন্টে একদম, হ্যাঁ একদম 0 পয়েন্ট থেকে হচ্ছে আপনি ভোল্টেজটা পাবেন, কারণ তাকে তার লাইফে আগে কখনো এক্সাইটেশন প্রোভাইড করা হয় নাই। বাট এটা যখন এই যে মনে করেন যে ফিল্ড কারেন্ট বাড়াচ্ছেন, ভোল্টেজ আস্তে আস্তে করে বাড়ছে, সে স্যাচুরেটেড হয়ে গেল, এরপর আপনি কি করলেন যে ফিল্ড কারেন্টটা আপনি আস্তে আস্তে করে কমাচ্ছেন, কমাতে থাকলে কি হবে, এই জিনিসটা আস্তে আস্তে করে ভোল্টেজটাও কমতে থাকবে, কমতে কমতে একটা সময় দেখা যাবে যে সবাই একটু জাস্ট এই আমার কার্সার পয়েন্টটা খেয়াল করেন, ফিল্ড কারেন্ট জিরো হয়ে গেলেও দেখা যাবে যে এই পর্যন্ত এই অ্যামাউন্ট অফ সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ এখানে থেকে যাবে। তো এই ভোল্টেজটাকে যদি আমরা একদম কমিয়ে জিরো করতে চাই, দেন আমাদের কি করতে হয়, আমাদেরকে হচ্ছে অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করাতে হয়, মানে নেগেটিভ কারেন্ট দিতে হয়। দিলে দেখা যায় কি যে নেগেটিভ অ্যামাউন্ট অফ একটা কারেন্ট দিলে তারপরে হচ্ছে জিরো হয়, এবং আপনি নেগেটিভ দিকে কারেন্টটা বাড়াতে থাকলে সে এগেইন আবার এই যে যে কার্ভটা, সেই কার্ভটা আবার ফলো করে এই দিকে আবার যে স্যাচুরেটেড হয়, হয়ে তারপরে হচ্ছে যে সেরকম একটা কার্ভ ফলো করে, যেটাকে আমরা বলি হচ্ছে হিস্টেরেসিস কার্ভ। তো এই যে যে ফিল্ড কারেন্টটাকে কমিয়ে জিরো করার পরেও তার মধ্যে যে কিছু পরিমাণ মানে ম্যাগনেটিজম থেকে যাচ্ছে, এই ম্যাগনেটিজমটাকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম। তো মেশিনটা একবার এক্সাইট করলেই ঠিক আছে, তারপরে আজীবন তার মধ্যে কিছু রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকবে। এটা হচ্ছে আপনার ওই ফিজিক্সের কনসেপ্ট থেকে আসছে, যে নর্মালি একটা ম্যাটেরিয়ালের মধ্যে, একটা কোরের মধ্যে তার অ্যাটম গুলো হচ্ছে ডাইপোল আকারে থাকে। তা আপনি যখন এটা নর্মালি আমি কোনো ধরনের কারেন্ট ফ্লো না করলে কি হবে, অনুপরমাণুগুলো এমন ভাবে বিক্ষিপ্ত অবস্থায় থাকে, কোনো পার্টিকুলার ডিরেকশন থাকে না, রেজাল্টেন্ট হচ্ছে জিরো। বাট এটাকে যদি বাইরে থেকে সাপ্লাই দেওয়া হয়, তখন কি হয়, কারেন্ট যেদিকে ফ্লো করে এই ডাইপোল গুলাও একই দিকে অ্যালাইনমেন্ট হতে থাকে। জি, অ্যালাইনমেন্ট হতে হতে একসময় স্যাচুরেশনে চলে যায়, একসময় এরকম। স্যাচুরেশনে চলে জি যায়। ম্যাডাম, এটা এরপরে বলতে স্যার বলছে এটা কথা। কারেন্টটা কমে যখন জিরো হয়ে যাচ্ছে, তখনও দেখা যায় যে কিছু পরিমাণ এই অ্যাটমের ডাইপোল গুলা ওই পার্টিকুলার দিকেই অ্যালাইন্ড অবস্থায় থাকে, ঠিক আছে, যার কারণে কিছু পরিমাণ হচ্ছে ভোল্টেজ এই ক্ষেত্রে অলওয়েজ পাওয়া যায়, যেটাকে আমরা বলি রেসিডুয়াল ম্যাগনেটিজম। রেসিডুয়াল ম্যাগনেটিজমের অনেক ইম্পর্টেন্স আছে। রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকলে মূলত আমরা মেশিন গুলাকে সেলফ স্টার্ট করতে পারতাম না, এটার ইম্পর্টেন্স অনেক বেশি। জি জি, নেক্সট। আচ্ছা, যে কোশ্চেন করেছেন তার কি দুইটা কোশ্চেনই ক্লিয়ার হয়েছে? প্রথম ম্যাডাম আচ্ছা ঠিক আছে। আগে থেকে ম্যাডাম একটু ধারণা ছিল, কারণ ম্যাডাম যে ল্যাবে আমরা করছিলাম মানে 2-1 2-2 দিকে, কারণ ওই সময় ম্যাডাম আমরা মানে ভালো স্যাচুরেশন একটা কার্ভ পাইছিলাম, মানে আমরা বাড়ানোর পরেও মেবি মানে রেটেড কম ছিল এরকম টাইপের। হ্যাঁ, রেটিং কম থাকতে পারে, বা এটা স্যাচুরেশন পর্যন্ত নিয়ে যাওয়া যায়, আমরা ল্যাবে করি নাই, কারণ আমাদের ল্যাবে স্যাচুরেশন পয়েন্ট পর্যন্ত আসলে প্রয়োজন নাই, আপনাকে স্যাচুরেশনের নিলে হয়। স্যাচুরেশনের আগে আপনি যে কোনো ফিল্ড কারেন্টের জন্য, নরমালি রেটেড ফিল্ড কারেন্টের জন্য যে ভোল্টেজ কারেন্ট পাই ওই ভ্যালুটাই নরমালি নেওয়া হয়। এছাড়াও যে কোনো ফিল্ড কারেন্টের জন্য আপনি ওপেন সার্কিট ভোল্টেজ আর শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স জন্য যে কারেন্ট পাচ্ছি তার রেশিও নিলেই জেডিএস পাওয়া যাবে। জি ম্যাম, বুঝছি ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আর কারোর কোনো কোশ্চেন আছে? ম্যাম কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। হচ্ছে আমাদের তো 16 মিনিটের যে ভিডিওটা ছিল, তো ওটা ম্যাম অনেক ফাস্ট ছিল, তো অনেক কিছু ক্যাচ করতে সমস্যা হয়েছে। যদি
এরকম করে লাইভ সেশন করে যদি ওটা বুঝাই দেওয়া যেত তাহলে মনে বেশি ভালো লেকচারটা। ল্যাবের এক্সপেরিমেন্ট গুলা লাইভ সেশন করে বুঝালে ভালো হতো, এটা এটা কারণ বলতে চাচ্ছেন? হ্যাঁ ম্যাম, কারণ সরাসরি আমি প্রশ্ন করতে পারতেছি এখন যেমন আপনাকে, কিন্তু ওখানে স্যার তো ফার্স্ট বলে গিয়েছে যে আমি অনেক কিছু ক্যাচ করতে পারিনি, এর জন্য জিনিসটা তো তাহলে দুবার করতেই হচ্ছে, তাহলে তো ল্যাবে এরকম করলে করা যেত। আচ্ছা জি ম্যাম, ল্যাব গুলো একটু আমাদের লাইভ একটু বুঝিয়ে দিলে ভালো হতো ম্যাম। আচ্ছা, এখন ল্যাবে যে লাইভ করাটা এটা পসিবল কিনা বা না ফিজিবল ম্যাম, কিনা? ল্যাবে ল্যাবে আপনাদের যে না, ভিডিওগুলো দিয়েছেন ম্যাম, ওই ভিডিওগুলো আমাদের আবার লাইভ একটু কোশ্চেন আনসার সেশনের মাঝে একটু বুঝিয়ে দিলে ভালো হতো আর কি ম্যাম, এটা তো আগের সেটাই লেকচার গুলাই। হচ্ছে, মানে এটা তো সেটাই হচ্ছে, মানে এখন তো আপনাদের সেই কোশ্চেন আনসার সেশনই হচ্ছে। কিন্তু ম্যাম কোশ্চেন ওই জিনিসটা আমি অনেক কিছু বুঝিই নাই, তো দেখা যাচ্ছে ম্যাম কোনটা বুঝি নাই সেটার থেকে প্রশ্ন করাটা বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এটা কি এটা কি আপনি থিওরিটা বুঝেননি নাকি কানেকশনটা বুঝেন? থিওরিটাই অনেক কিছু আমি বুঝি নাই, তো ম্যাম ওটা তো অনেক দেখা গেল 16 মিনিট ভিডিওতে অনেক কিছু স্কিপ করে দেয় স্যার, বা অনেক ফাস্ট বলে দেয় দেখে আমি অনেক কিছু ধরতে পারি না। তো মানে ওটা যদি সরাসরি ইন্টারেকশন থাকতো আমাদের সেটা বেশি সুবিধা হতো না, শুধুমাত্র লেকচারটাই যদি। আচ্ছা আচ্ছা লেকচারটাই ম্যাম শুধু, অন্য কিছু না আর। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো দেখেন, আমাদের তো আপনাদের লাইভ ক্লাস নিতে কোনো সমস্যা নাই, কিন্তু দেখা যায় যে আপনারা এই যে স্টুডেন্ট কতজন বলেন, তার মধ্যে আজকে কতজন প্রেজেন্ট আছেন? 47 জন হচ্ছে প্রেজেন্ট আছেন। স্টুডেন্ট আছে কম করে হলেও 150 জনের মতন, 100 উপরে তো আছেই। ম্যাডাম 110 জন থেকে 15 জন আছি ম্যাম আমরা। আচ্ছা, তাহলে হচ্ছে যে 50% এর মতন আছেন। ইভেন অনেকের এর মধ্যে ইন্টারনেট কানেকশনের সমস্যা আছে, অনেকের কারেন্ট চলে যায়, বা কারোর কেউ তো মোবাইল ডাটা নিয়ে হচ্ছে তাদেরকে ক্লাসগুলি করতে হয়। তো এখানে সবার কথা চিন্তা করে এটা হচ্ছে প্রি রেকর্ড করে আপলোড করা হয়েছে, যাতে সুবিধা মতন সময়ে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। লাইভ ক্লাস নিতে তো আমাদের সমস্যা নেই, বরং আমাদের সুবিধা, কারণ আমরা ফেস টু ফেস ক্লাস করায় বরং অভ্যস্ত। সেক্ষেত্রে আমাদের জন্য লাইভ ক্লাসে বরং আরো বুঝাই দেওয়া আপনাদের ইজি হয়, একটা ইন্টারাকশন থাকে। আর সেখানে তো নিজে নিজে ক্লাস নিলে তো আমাদের জন্য একটু অকওয়ার্ড ফিল হয়। তা আপনারা চাইলে তো আমরা নিতেই পারি, কিন্তু এখানে স্টুডেন্টদের মতামত নিয়েই তো আমাদের ডিপার্টমেন্ট থেকে যেভাবে আর কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এগুলো প্রি রেকর্ড করে দিতে হবে, দেন হচ্ছে আপনাদেরকে আমরা কোশ্চেন অ্যান্সার সেশন অফার করতে পারি আপনাদের সুবিধা মতো সময়। সেইভাবেই আর কি আগানো হয়েছে। এটা আমার বা আপনাদের আব্দুল্লাহ স্যারের কোনো নিজের ডিসিশন না, এটা হয়তো সব লেভেলেই হয়তো এরকম ভাবেই করা হচ্ছে, কারণ এটা ডিপার্টমেন্টাল নোটিস থেকে এরকম কথাবার্তা, এরকম সবার জন্য এরকম ইনস্ট্রাকশন আসার কথা যতদূর জানি। না ম্যাম, ভিডিওগুলো তো দেওয়া হয়েছে, এখন যদি কোশ্চেন অ্যান্সার পার্টের শুরুতেই যদি ওগুলো একটু আবার বুঝিয়ে দেওয়া হতো তাহলে মনে হয় ভালো। এটা বলতে আচ্ছা, থিওরিটা আবার বুঝিয়ে দেওয়ার জন্য তো আচ্ছা ঠিক আছে, আপনাদের থিওরিটা যেহেতু মামুন স্যার কভার করেছেন, আমি মামুন স্যারকে বলবো আপনাদের এই ব্যাপারটা, আমি তাকে জানাবো। তারপরে হয়তো উনি আপনাদের সাথে কনসাল্ট করে হয়তো কোনো একটা ডেট দিতে পারে, বা আপনাদের সাথে হয়তো কন্ট্যাক্ট করে নিবে। ঠিক আছে ম্যাম, আমাদের তো 3, 4, 5 এই তিনটাই তো মানে ভাইবা হবে, তাই না ম্যাডাম? জি জি, 3, 4, 5 এই তিনটার উপরে ভাইবা হবে। আর এক্সপেরিমেন্ট সফটওয়্যার প্রজেক্টের উপরে কি কোন মানে ভাইবাতে থাকবে এরকম কিছু বলা হয়নি? না ম্যাম, এরকম তো মনে হয় বলা হয় না। সফটওয়্যার প্রজেক্ট তো সফটওয়্যারের আলাদা উপর একটা। তো একটা প্রজেক্ট থাকবে, ওইটা আলাদাভাবে সাবমিট করতে হবে গ্রুপ না না, ওয়াইজ। মানে যে আরেকটা ছিল না যে না ম্যাডাম, ওটা ছিল পাওয়ার ওয়ার্ড কি সিমুলেটর, রিপোর্টের উপরে স্যারেরা ভাইবা নিবে, এরকম একটা ছিল। পাওয়ার ওয়ার্ড সিমুলেটরের উপরে কি কোনো মানে ভাইবার কথা বলা হয়নি? কোন ক্লাস না না, গতকালও তো স্যার বললো যে 3, 4, 5 এর উপরে ভাইবা হবে, মামুন স্যার বলছে। আচ্ছা, নরমালি যখন আমরা মানে ফেস টু ফেস ক্লাস হয় তখন কিন্তু যে আপনাদের আরেকটা এক্সপেরিমেন্ট আছে মেবি 9-10 পাওয়ার ওয়ার্ড জি ম্যাম, সিমুলেটর, একটা 9-10। সফটওয়্যারের উপরে ডেমনস্ট্রেশন। তো ওইখান থেকেও আমরা কিছু কোশ্চেন করে থাকি। সেটা যদি এবার এক্সক্লুড রাখা হয় তাহলে আমি এখনো ব্যাপারটা জানি না, তবে 3, 4, 5 তো থাকবেই। আর পাওয়ার ওয়ার্ড সিমুলেটরের উপর যদি আপনাদের এর আগে লেকচার হয়ে থাকে, স্যার যদি ডেমনস্ট্রেশন দেখায় যে সফটওয়্যারটা কিভাবে ইউজ করতে হবে, তাহলে এটাও থাকতে পারে। এটা আপনারা রাহিল স্যারকে জিজ্ঞেস করে দেখতে পারেন, হয়তো স্যারই ডেমনস্ট্রেশনটা দেখাবে। ম্যাম, আমার এক্সপেরিমেন্ট রিলেটেড একটা প্রশ্ন ছিল। ম্যাম, এসসিসি কার্ভে আমরা যদি ফিল্ড টাইম বাড়াই তাহলে তো এসসিসি কার্ভটা বেড়ে যাচ্ছে, তখন কি আমার মেশিনের উপর কোনো ইমপ্যাক্ট করতেছে?
মেশিনের উপর ইম্প্যাক্ট পড়তো যদি আমরা তার রেটেড কারেন্টটা এক্সিড করতাম, ঠিক আছে? আমাদের এই আর্মেচার ওয়াইন্ডিং এর প্রতিটা আর্মেচার ওয়াইন্ডিং এর জন্য একটা রেটেড কারেন্ট আছে। এটা আপনাদের ওই যে ছবি দেওয়া হচ্ছে ওইখানে দেখবেন যে পার ফেজে কতটুকু পরিমাণ ভোল্টেজ ইনডিউস হতে পারে, সেই ম্যাক্সিমাম ভোল্টেজের জন্য এখানে ম্যাক্সিমাম কতটুকু কারেন্ট যেতে পারে যাতে মেশিনের ক্ষতি না হয়, ঠিক আছে? সেই রেটেড ভোল্টেজ কারেন্টের মানগুলি হয়তো ছবি আপনাদের দেওয়া আছে, বা ভিডিওতে যদি খেয়াল করেন যে প্রতিটা মেশিনের ক্ষেত্রে তার নিচে রেটিং দেওয়া থাকে। ওকে, তা আমরা ফিল্ড কারেন্টটাকে এমন ভাবেই বাড়াইছি যাতে করে যেন তার রেটিংটা যেন এক্সিড না করে, মানে মেশিনটাকে আমরা সেফ মোডে রান করিয়েছি ল্যাবে। এক কথায় আমরা কোনো ক্ষেত্রেই এই ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে তার যে রেটিং বা আর্মেচার ওয়াইন্ডিং এর তার যে কারেন্টের রেটিং, ভোল্টেজের রেটিং, কোনো রেটিং এ আমরা এক্সিড করি নাই। হ্যাঁ, অবশ্যই তার যদি রেটিং এর থেকে বেশি কারেন্ট ফ্লো করাই, 30% 40% ওভারলোড হলেও খুব একটা সমস্যা হবে না। বাট যদি তার থেকে বেশি হয় তখন কি হবে, এখানে আই স্কোয়ার আর লস বেড়ে যাবে, ওয়াইন্ডিং গুলো হিটেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি কোনো প্রোটেকশন না থাকে মোটরে, তাহলে এই মোটর বা জেনারেটরে, তাহলে এটা হচ্ছে তখন ড্যামেজ হবে বা পুড়ে যাবে। আর অবশ্যই এই মেশিন গুলোর সাথে প্রোটেকশন থাকে, সার্কিট ব্রেকার থাকে, ফিউজ থাকে। তো সেই প্রোটেকশন আপনারা পরের সেমিস্টারে হয়তো করবেন, যদি কেউ পাওয়ার সুইচ জ্ঞান নেন সেক্ষেত্রে প্রোটেকশন আপনারা করবেন। তো প্রতিটা মেশিন দেখা যায় যে ওভারলোড মার্জিনে রান করলে বা যদি কারেন্ট অনেক বেশি হয়ে যায়, শর্ট সার্কিট কারেন্টের ম্যাগনিটিউড বেশি হয়ে গেলে সেই ক্ষেত্রে হচ্ছে যে সার্কিট ব্রেকার গুলো ট্রিপ করে যায়। তো আমাদের ল্যাবে সেই প্রোটেকশন স্কিম গুলো আছে। তো আমরা সেই একদম ওই সিভিয়ার কন্ডিশন পর্যন্ত আমরা যাইনি, আমরা তাকে তার রেটিং এর মধ্যেই রেখেছি, যার জন্য মেশিনে কোনো সমস্যা হয়নি। ওকে ম্যাম, স্যার বলেছে যে আমরা এখানে শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কারেন্ট নিয়ে কাজ করবো, মানে আমরা নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট আর জিরো সিকোয়েন্স কারেন্টটা বাদ দিব। তাহলে তো ম্যাম সেটা আমার ব্যালেন্স সিস্টেমে হয়ে গেল, সেটাতে আমি শুধু পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট নাম দেওয়ার দরকার। কারণ হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা অ্যাকচুয়ালি ব্যালেন্স নেটওয়ার্কের ইম্পিডেন্স, ঠিক আছে? মানে ব্যালেন্স অবস্থায়, হেলদি অবস্থায় আমরা সিস্টেমের যে ইম্পিডেন্সটা পাই আর পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, দুইটা হচ্ছে সেম জিনিস। যার কারণে হচ্ছে আমরা সিনক্রোনাস ইম্পিডেন্সটা বের করেছি, আর বের করে সেটাকে আমরা এই কন্ডিশনের জন্য বলছি যে এইটাই হচ্ছে আমাদের পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। কারণ সিনক্রোনাস ইম্পিডেন্স আর পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স একই, দুইটার ভ্যালুই সেম। এই জন্য আমরা ব্যালেন্স সিস্টেম নিয়েছি, আমরা এখানে কোনো ফল্ট ক্রিয়েট করি নাই। বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্স কারেন্ট আর নেগেটিভ সিকোয়েন্স কারেন্টের ম্যাগনিটিউড সেম হওয়ার কথা না? পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট, এটা বিভিন্ন ধরনের ফল্টের জন্য আপনারা তিনটা কন্ডিশন দেখেছেন না? যেমন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, তারপর লাইন টু লাইন ফল্ট। সেখানে আপনারা সেখানে যে ভ্যালুগুলি দেখানো হয়েছে সেখানে কম্পেয়ার করে সেখানে পাচ্ছেন না যে বিভিন্ন ধরনের ফল্টের জন্য এই সিকোয়েন্স কারেন্ট গুলো সেম নাকি ডিফারেন্ট? এটা তো আপনাদের ক্যালকুলেশন করে 3 নাম্বার এক্সপেরিমেন্টে পাওয়ার কথা। এটা আসলে আমার পড়া হয়নি তো। সমস্যা নাই, মানে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের কারেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের কারেন্ট এরা সমান হবে নাকি হবে না, এটা হচ্ছে কি ধরনের ফল্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যেমন হচ্ছে যে দেখাই একটু আপনাদের। আচ্ছা, এই পিডিএফ দেখতে পাচ্ছি সবাই? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখেন এই যে 3 ধরনের ফল্টের জন্য এটা এক্সপেরিমেন্ট 3 ছিল। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে ইকুয়েশন সলভ করলে আপনি পাবেন যে তিনটা কারেন্টই সমান, মানে IA0, IA1, IA2 তিনটাই হচ্ছে সমান। আবার লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে দেখবেন যে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট সমান এবং ডিরেকশন হচ্ছে অপোজিট। আর ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে দেখা যায় যে এই আপনার পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট এদের ম্যাগনিটিউড হচ্ছে একরকম, আবার জিরো সিকোয়েন্স কারেন্টের ম্যাগনিটিউড হচ্ছে আরেক রকম। এটা ফল্টের উপর ডিপেন্ড করে যে আপনার এই সিকোয়েন্স কম্পোনেন্ট গুলোর কারেন্ট সমান হবে নাকি হবে না। বুঝে গেল? জি ম্যাম, বুঝেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এক্সপেরিমেন্ট 3 রিলেটেড কি একটা কোশ্চেন জিজ্ঞেস করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বলুন। ম্যাডাম, কখন আমরা জিরো সিকোয়েন্স কারেন্টটা পাবো এই জিনিসটা একটু যদি ক্লিয়ারলি। আচ্ছা, জিরো সিকোয়েন্স কারেন্ট অবশ্যই যখন গ্রাউন্ডেড ফল্ট হবে তখনই জিরো সিকোয়েন্স কারেন্ট আসবে। খেয়াল করেন এখানে লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে জিরো সিকোয়েন্স কারেন্ট হচ্ছে 0, বাট সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে আমাদের জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট আছে, আবার
এই ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রেও জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট আছে। তার মানে গ্রাউন্ডেড ফল্ট হলেই শুধুমাত্র জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট পাওয়া যাবে, আদারওয়াইজ জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট থাকবে না। বুঝতে পেরেছি? জি ম্যাডাম। এখানে যে গ্রাউন্ড করেছেন ম্যাম, এই গ্রাউন্ডটা কি আমরা সবসময় যে নিউট্রালটাকে গ্রাউন্ড ধরে নিব ম্যাম? আমরা ল্যাবে তো আর সরাসরি মাটির সাথে এইটাকে মানে কানেক্ট করি নাই, ঠিক আছে? আমরা ল্যাবে হচ্ছে আমাদের যে রেফারেন্স নিউট্রাল পয়েন্ট যেটা আছে, কারণ এই যে 3 ওয়াইন্ডিং এর যে কমন টার্মিনাল এটাকে হচ্ছে নিউট্রাল বলা হয়, তো এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, মানে হচ্ছে যে এটা এই পয়েন্টে হচ্ছে আমাদের ভোল্টেজ হচ্ছে 0, ঠিক আছে? তো এটাকে নিউট্রাল পয়েন্টটাকে আমরা হচ্ছে রেফারেন্স পয়েন্টটাকেই আমরা গ্রাউন্ড হিসেবে কনসিডার করেছি। কারণ অ্যাকচুয়ালি যদি এটাকে মাটির সাথে পুঁতে দিতাম সেই ক্ষেত্রে কি হতো, একদম সরাসরি যদি কোনো রেজিস্ট্যান্স ছাড়া গ্রাউন্ডেড করি সেক্ষেত্রে এই ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেড়ে যেত, কারণ গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে ইম্পিডেন্সটা থাকে খুবই কম, আর ইম্পিডেন্স যদি একদম কম হয় সেক্ষেত্রে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি অনেক বেড়ে যায়। তা আমরা জাস্ট ফল্টের মতন একটা সিচুয়েশন ল্যাবে ক্রিয়েট করেছি, আমরা অ্যাকচুয়ালি ফল্ট ক্রিয়েট করিনি, বাট ফল্টের মতন একটা সিচুয়েশন, একটা ইমুলেশন আমরা হচ্ছে এটা ক্রিয়েট করেছি, যার জন্য এটাকে রেফারেন্সের সাথে কানেক্ট করা হয়েছে এবং এটা ফল্টের মতনই বিহেভ করছে। বাট কারেন্টের ম্যাগনিটিউড গুলো এখানে রেজিস্ট্যান্স দিয়ে এবং নিউট্রাল পয়েন্টের সাথে কানেক্ট করাতে এটা লিমিটেশনের মধ্যে ছিল। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। জি বলেন। জি জি ম্যাম, সেটা হচ্ছে যে আইএসসি যে স্যাচুরেশনে যাচ্ছে না ফর আর্মেচার রিঅ্যাকশন, এটা কি একটু মানে এটা কেন হচ্ছে না? আচ্ছা আচ্ছা, আর্মেচার রিঅ্যাকশনটা কি বুঝি? আর্মেচার রিঅ্যাকশন কাকে বলে? মানে ও যে মানে রোটেশনের জন্য যে রিঅ্যাকশনটা হচ্ছে ইন্ডাকশনের জন্য না, আসলে আর্মেচার রিঅ্যাকশনের কনসেপ্টটা তো ম্যাডাম আর্মেচার রিঅ্যাকশন বলতে আমি যে ফিল্ডটা দিচ্ছি, মানে ডিসি ফিল্ড দিলে পরে আপনার স্টেটর উইন্ডিংস এ একটা ফ্লাক্স স্টার্ট হয়ে আপনার রোটরটা তারপরে যে শর্ট করা হচ্ছে, তো শর্ট করে ওইখানে যে কারেন্টটা আর কি মানে ক্রিয়েট হচ্ছে, ওইখান থেকে আর্মেচার রিঅ্যাকশনটা আসছে। আর্মেচার রিঅ্যাকশনের কনসেপ্টটা অনেক মানে মেশিনের একদম বলতে পারেন যে ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যেই চলে আসে, বেসিক কনসেপ্ট। এটা সব ধরনের জেনারেটরের ক্ষেত্রেই হচ্ছে দেখা যায়, ডিসি জেনারেটরের ক্ষেত্রেও আর্মেচার রিঅ্যাকশন আছে, সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রেও আর্মেচার রিঅ্যাকশন সিস্টেম আছে, এসি জেনারেটরের ক্ষেত্রে সব ক্ষেত্রেই আর্মেচার রিঅ্যাকশনটা প্রেজেন্ট থাকে। এখন আসে আর্মেচার রিঅ্যাকশনটা কি। আর্মেচার রিঅ্যাকশন হচ্ছে আপনি এই যে ফিল্ড কারেন্ট দিলেন, এখানে কি হচ্ছে, একটা ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে না এই পয়েন্টে? এই ফ্লাক্সটা কি করবে, যে ফ্লাক্সটা এই ওয়াইন্ডিং গুলোকে যখন কাট করে এই ওয়াইন্ডিং এর অ্যাক্রসে ভোল্টেজ ইনডিউস হয়। এখন যদি আমরা এটাকে ওপেন অবস্থায় রাখতাম, মানে নো লোড অবস্থায় রাখতাম, যেমন আগের ছবিতে এটা নো লোড অবস্থায় আছে, তাহলে কোনো সমস্যা ছিল না, কারণ হচ্ছে যে নো লোড অবস্থায় আমাদের ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো করে না, ঠিক আছে? তো ফিল্ড কারেন্ট আছে বাট আর্মেচারে কোনো কারেন্ট নাই, সো আর্মেচার রিঅ্যাকশনও নাই, এই ক্ষেত্রে আর্মেচার রিঅ্যাকশনের কনসেপ্ট নাই। বাট সমস্যা হচ্ছে যদি আমরা এই ওয়াইন্ডিং এর সাথে লোড কানেক্ট করি, তো শর্ট করলে কি হয়, শর্ট করলেও কারেন্ট ফ্লো হয়, আবার লোড কানেক্ট করলেও কারেন্ট ফ্লো হয়। খেয়াল করেন, আমরা যখন এখানে লোড কানেক্ট করি বা শর্ট করে দিই তখন আর্মেচার ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট? এই কারেন্টটা কেন ফ্লো হচ্ছে? এই কারেন্টটা ফ্লো হচ্ছে এই ইনডিউসড ভোল্টেজের কারণে, ঠিক আছে? এখন লেনজের ল অনুযায়ী কি হয়, আপনারা জানেন যে লেনজের ল অনুযায়ী ইনডিউসড কারেন্টের ডিরেকশন হচ্ছে সে যে কারণে প্রডিউস হয় সেটাকে অপোজ করে, ঠিক আছে? এরকম একটা ল হচ্ছে আমরা জানি, লেনজের ল আছে। তো এই ক্ষেত্রে আমরা যেখানে আর্মেচার ওয়াইন্ডিং এ যে কারেন্টটা পাচ্ছি, এই কারেন্টটা কি করবে, এই কারেন্টের জন্য এখানে আরেকটা ফ্লাক্স প্রডিউস হবে। এখন আমাদের কিন্তু দুইটা ফ্লাক্স, একটা হচ্ছে ফিল্ড কারেন্টের জন্য ফ্লাক্স, একটা হচ্ছে আর্মেচার কারেন্টের জন্য ফ্লাক্স। তো এই আর্মেচার কারেন্টের ফ্লাক্সটা এই অরিজিনাল ফ্লাক্সের সাথে যোগও হতে পারে আবার বিয়োগও হতে পারে, মানে এটাকে সে কি বলবো, এটাকে সে অপোজও করতে পারে অথবা তার স্ট্রেংথটাকে বাড়াতেও পারে। এই যে ফেনোমেনটা, এটাকে বলা হয় হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন। তো এই ফিল্ড মানে এই যে আর্মেচার কারেন্টের জন্য যে ফ্লাক্সটা, সেই ফ্লাক্সটা এই অরিজিনাল ফ্লাক্সের সাথে যোগ হবে নাকি বিয়োগ হবে, এটা ডিপেন্ড করে আমরা এখানে কি ধরনের লোড কানেক্ট করি তার উপরে। ইন্ডাকটিভ লোডের জন্য আর্মেচার রিঅ্যাকশন একরকম হয়, ক্যাপাসিটিভ লোডের জন্য আর্মেচার রিঅ্যাকশন আরেক রকম হয়, ঠিক আছে? তো এই যে ফেনোমেনা, এটাকে বলা হয় আর্মেচার রিঅ্যাকশন। বুঝতে পেরেছেন? ইয়েস। না বুঝলে বলেন। না জি ম্যাম বুঝেছি। আচ্ছা, এখন এরপর আর কোনো কোশ্চেন আছে?
ম্যাম স্যার যে ছবিটা এঁকেছিল ম্যাম ভিওসি ভার্সেস আইএফ, তো জি আমরা যে 170 রেটেডটা ধরছি, এই রেটিংটা কি ম্যাম আপনার সিনক্রোনাস জেনারেটরের রেটিংটাই তো 170 ধরছে? 170 মিলিঅ্যাম্পিয়ারটা এই ফিল্ড কারেন্টের রেটিং, মানে ফিল্ড কারেন্টের নিচে তার রেটিং হ্যাঁ দেওয়া আছে, ওইখানে দেওয়া ছিল যে 170 মিলিঅ্যাম্পিয়ার, এটা তো রেটেড কারেন্ট, মানে এই আর পরিমাণ ফিল্ড কারেন্ট আমরা ইজিলি এখানে পাস করাতে পারবো, সেটা সমস্যা হবে না। হ্যাঁ ম্যাম, আর হচ্ছে এই যে ভি রেটেড যে ভ্যালুটা ধরেছেন, এটা কি ম্যাম তাহলে আর্মেচার মানে স্টেটর সাইডের ওখানে লেখা ছিল? হ্যাঁ, স্ট্যাটর সাইড এখানে লেখা ছিল যে ম্যাক্সিমাম এখানে কত ইনডিউসড ভোল্টেজ আমরা পেতে পারি, এটা একটা রেটেড ভোল্টেজ তাহলে লেখা ম্যাম ছিল। ওই স্টেটর সাইডের ভি রেটেড আর স্টেটর সাইডের আই রেটেড এই দুটা নেওয়া হয়েছে। তাই তো মনে হয়, যদিও ব্রিফিংটা আমি দেখি নাই, সেটাই হওয়ার কথা। হ্যাঁ ম্যাম, মানে এই দুটাই না বলেছে স্যার, যে ভি রেটেড এর সাথে আইএফ ভি রেটেড আর আই রেটেড এর সাথে আইএফ আই রেটেড, এটার থেকে ম্যাম তাহলে রেশিও করেছে। তাহলে যেটা ম্যাম করা হয়েছিল প্রথমে জেড বেস বের করা হয়েছিল না, জেড বেস সমান সমান ছিল যে ভি বেস বাই আই বেস, মানে বেসটাকে তো আমরা রেটেডটাকে আমরা বেস ধরে নিই, তো ভি রেটেড বাই আই রেটেড ছিল, সেরকমই তো হওয়ার কথা। হ্যাঁ ম্যাম, মানে পিউ ভ্যালুটা বের করার জন্য ওই ভ্যালুগুলো ইউজ করেছে। হ্যাঁ আচ্ছা ম্যাম, ঠিক আছে, এটা ওখানে বলা মানে কনফিউজ ছিলাম যে এটা কোনটার রেটিংটা ছিল। রেটিংটা মেশিনের গায়ে যেটা লেখা থাকবে ওইটাই তার রেটিং। প্রতিটা মেশিনের গায়েই হচ্ছে দেখবেন যে তার কিছু ভ্যালু লেখা থাকে, রেটেড ভোল্টেজ, রেটেড কারেন্ট, কেভিএ রেটিং, বা জেনারেটরের ক্ষেত্রে হচ্ছে রিয়েল পাওয়ারটা দেওয়া থাকে, কিলোওয়াট রেটিং, এগুলো হচ্ছে সবকিছু দেওয়া থাকে, নেম প্লেটে পাওয়া যায় রেটিং গুলো। আচ্ছা, তারপরে আর কারোর কোনো কোশ্চেন আছে এক্সপেরিমেন্ট 4 রিলেটেড? হ্যাঁ, রেটিং তো আমার দেয়াই থাকে। হ্যাঁ, তাহলে আমরা কেন পিইউ ক্যালকুলেশনে অ্যাকচুয়াল বা বেস হিসেবে ওটা ধরতে পারি না, মানে রেটিংটা কেন ধরতে পারি না? এখন আপনাকে যদি পিউর এর জন্য আলাদা করে কোনো বেস বলে দেওয়া থাকে, তাহলে ওই বেসের জন্যই পিইউ ক্যালকুলেট করতে হয়। আর যদি কিছু মেনশন করা না থাকে, সেই ক্ষেত্রে রেটেড ভোল্টেজ বা রেটেড এমভিএটাকেই তোমরা বেস ধরে নিই। আচ্ছা, এরপরে আর কেউ কোনো কোশ্চেন করবেন? আর কারো কোনো কোশ্চেন আছে? এক্সপেরিমেন্ট রিলেটেড মানে সবগুলাই বুঝছি, বাট হচ্ছে এটা বুঝতেছি না যে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা আসলে আমাদের অ্যাপ্লিকেশনটা কোথায়, মানে কেন শিখতেছি আর কি। এটাকে আমি বলবো, এটা তো আপনাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেনের অ্যান্সার, 2 নাম্বার কোশ্চেন, এটা আমার বলা ঠিক হবে না, এটা আপনারা লিখবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আর হচ্ছে রোটেটিং মেশিনের হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স হয়, তো এরকম কি নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স বা জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স এরকম কি মানে কোনো হ্যাঁ কি হ্যাঁ, আছে তো এটা 5 নাম্বার এক্সপেরিমেন্টে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স বের করা হয়েছে 5 নাম্বার এক্সপেরিমেন্টে। 4 নাম্বারটা হচ্ছে শুধুমাত্র আমরা পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স বের করেছি, কিন্তু খেয়াল করে দেখবেন যে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স বের করার সময় আমরা কিন্তু ফল্ট ক্রিয়েট করি নাই, কারণ হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা আর হচ্ছে আমাদের সিস্টেমের যে ব্যালেন্স অবস্থার যে ইম্পিডেন্স, মানে সিনক্রোনাস ইম্পিডেন্স, দুইটা সেম, যার কারণে আমরা সিনক্রোনাস ইম্পিডেন্স বের করেছি এবং বলছি যে সিনক্রোনাস ইম্পিডেন্সটাই পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। বুঝতে পেরেছেন? ম্যাম? ম্যাম এই পার্টটা একটু আরেকবার বলেন, কিসের জন্য সিনক্রোনাস স্পিডের ইম্পিডেন্স আর পজিটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্সটা সেম হচ্ছে? আচ্ছা, কিসের জন্য এটা সেম? এটা ব্রিফিং এ স্যারের বলার কথা। স্যার ডাইরেক্ট বলছিল যে পজিটিভ সিকোয়েন্স আর সিনক্রোনাস স্পিড, আমরা সিনক্রোনাস স্পিডে করি ওটাই পজিটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্স, বাট কেন জিনিসটা হচ্ছে? আচ্ছা, তো যেটা বললাম যে এই পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা হচ্ছে এমন একটা ইম্পিডেন্স যেটা অ্যাকচুয়ালি ব্যালেন্স নেটওয়ার্কের ইম্পিডেন্স, মানে হচ্ছে ফল্ট হওয়ার আগে আমাদের সিস্টেমে যে ইম্পিডেন্সটা ছিল সেটাই হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। ওকে, এটা বলার কারণ হচ্ছে যে ফল্ট হলে কি হয়, আপনার ভোল্টেজ কারেন্টের ম্যাগনিটিউড চেঞ্জ হয়, ঠিক আছে? আর মানে ধরেন যে এটা নর্মাল একটা সিস্টেমে কি হয়, একটা ব্যালেন্স সিস্টেমে 3টা ফেজের ভোল্টেজের ম্যাগনিটিউড সেম থাকে, কারেন্টের ম্যাগনিটিউড সেম থাকে এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে হয় 120 ডিগ্রি। বাট যখনই ফল্ট হয় তখন আর এই সিনারিও দেখা যায় না, ভোল্টেজ কারেন্টের ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে যায়, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ডিফারেন্সটাও চেঞ্জ হয়ে যায়। পরে আমরা যেটা করতে পারি, এই আনব্যালেন্স সিস্টেমটাকে আমরা হিসাবের সুবিধার্থে আমরা এরকম 3টা ব্যালেন্স কম্পোনেন্টে ভাগ করে ফেলতে পারি। এই কম্পোনেন্ট গুলোকে বলা হয় পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট আর হচ্ছে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। এখন খেয়াল করেন
ফল্ট হওয়ার পরে আমার প্রতিটা ফেজের কি হচ্ছে, ভোল্টেজ কারেন্টের ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, বাট এদের যে সিকোয়েন্সটা কি চেঞ্জ হয়? এটা যে এবিসি সিকোয়েন্স ছিল সেটা ফল্ট হওয়ার পরেও এবিসি সিকোয়েন্সই আছে, ঠিক আছে? আর এই যে এটাকে ভাগ করে যে আমরা তিনটা কম্পোনেন্টে ভাগ মানে নিয়ে আসলাম, পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সের পজিটিভ সিকোয়েন্স যে কম্পোনেন্টটা তার সিকোয়েন্স কি, সেটাও অরিজিনাল সিস্টেমের যে সিকোয়েন্স সেম সিকোয়েন্স। তাহলে দেখেন এখানে ভোল্টেজ কারেন্টের ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, আর কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার সিকোয়েন্স কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে ফল্টের আগে আপনি ভোল্টেজ কারেন্টের রেশিও নিলে যে ভ্যালুটা পাবেন, ফল্টের পরেও, ঠিক আছে, আমরা এখানে ভোল্টেজ এই সিকোয়েন্স ইম্পিডেন্সের কম্পোনেন্টের ভোল্টেজ কারেন্টের রেশিও যদি নেই একই ভ্যালু পাবো। এই জন্য এটাকে বলা হয় যে হেলদি অবস্থায় সিস্টেমের যে ইম্পিডেন্সটা ছিল সেটাই হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সের সমান। ম্যাম, কখনো কি নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট থেকে বড় হতে পারবে? নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট থেকে বড় হতে পারবে কিনা? হ্যাঁ। তিন ধরনের যে ফল্ট অ্যানালাইসিস আমরা করছি সেই ক্ষেত্রে তো ভ্যালুগুলো আমি আপনাদের যে ইকুয়েশনে দেখালাম, এখন ইকুয়েশনে যে ভ্যালু আসে ওইটাই। তিন ধরনের ফল্টের জন্য আপনাদের ভ্যালু নেওয়া আছে, ওইটা আপনারা ক্যালকুলেট করে দেখবেন যে কোনটার ম্যাগনিটিউড কত হচ্ছে। এই কম্পারিজনটাই হচ্ছে 3 নাম্বার এক্সপেরিমেন্ট। সো আমি র্যান্ডমলি এখন ভ্যালু না নিয়ে শুধু এইভাবে বলাটা কমেন্ট করা ঠিক হবে না। আপনারা ওই ভ্যালুগুলো ক্যালকুলেট করে দেখবেন যে কোন সিকোয়েন্স মানে কোনটার ভ্যালুটা সব থেকে বেশি হচ্ছে, ঠিক আছে? সেইভাবে বোঝা যাবে যে আসলে কোনটার ইম্পিডেন্স কেমন হবে। এখানে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট বেশি দেখে তো আমার রেজাল্টেন্ট যে সিকোয়েন্সটা সেটা এবিসি আসছে। হ্যাঁ, যদি আমার ধরে নেই যে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট যে বেশি হওয়া সম্ভব, তাহলে তো সিকোয়েন্সটাও চেঞ্জ হয়ে যেত, তাই না? তখন এসিডি হয়ে যেত না রেজাল্টেন্ট সিকোয়েন্সটা? এইটা কি কখনোই পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের থেকে বেশি হচ্ছে নাকি? এরকম কি হইছে? ম্যাম, যদি হতো, আমি জানি না, মানে এখন এটা অসম্ভব জিনিস যদি আপনি চিন্তা করেন যদি হতো, ঠিক আছে? এর অসম্ভব জিনিস চিন্তা করার কি প্রয়োজন আছে? এখন কোন সিকোয়েন্স কম্পোনেন্টের ম্যাগনিটিউড কত এটা তো বিভিন্ন ধরনের ফল্টের জন্য আপনারা অ্যানালাইসিস করে দেখবেনই, সেখান থেকে তো আপনারা বুঝতেই পারছেন যে এই সিকোয়েন্স কম্পোনেন্টের ভ্যালুটা নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের ভ্যালুটা পজিটিভ থেকে কখনো বেশি হতে পারবে কি পারবে না, সেটা তো প্র্যাকটিক্যালি আপনারা কম্পেয়ার করে দেখতেছেন, ক্যালকুলেশন করে তো দেখলেন ম্যাথমেটিক্যালি, এটা কি বেশি হচ্ছে আসলেই? ম্যাম, আমি ওইটা হয়তো করি নাই, ওর জন্য জানি না। ইকুয়েশন গুলো টিকটকে দেখালাম, ইকুয়েশনও তো দেখা যাচ্ছে আপনাদের ল্যাব ম্যানুয়ালে 3 নাম্বার এক্সপেরিমেন্ট ইকুয়েশন গুলি আছে, ওখানে দেখলেই তো বুঝবেন যে তিনটে ইকুয়েশন, বা ক্লাসেও তো আপনারা ম্যাথ করেছেন, স্যার তো আপনাদের এটা ফল্ট অ্যানালাইসিস করিয়েছে। ওই তিনটা ফল্টের ক্ষেত্রে ইকুয়েশন গুলো কম্পেয়ার করে দেখেন যে কোন ধরনের ফল্টের জন্য কি আপনার এই নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা কখনো পজিটিভের থেকে বেশি আসছে কিনা, এটা তো এখান থেকে কম্পারিজনটা দেখলে বোঝা যাবে। ফর্টেস্কো থিওরামে কি বলা হয়েছে যে এই যে অরিজিনাল আনব্যালেন্স সিস্টেমটা মানে ফল্ট হওয়ার পরে যে সিস্টেমটা আনব্যালেন্স হয়ে গেল, এই যে আনব্যালেন্স সিস্টেমটাকে আমরা তিনটা ব্যালেন্স কম্পোনেন্টের ভেক্টরস আকারে লিখতে পারি। তো এই তিনটা ব্যালেন্স কম্পোনেন্টকে বলা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট এন্ড জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। তো এই ক্ষেত্রে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের সিকোয়েন্স হচ্ছে অরিজিনাল সিস্টেমের যে সিকোয়েন্স ছিল সেম সিকোয়েন্স হবে, আর নেগেটিভ সিকোয়েন্সের সিকোয়েন্স হবে অরিজিনাল সিস্টেমের যে সিকোয়েন্স ছিল তার থেকে হচ্ছে অপোজিট। বাট আলটিমেটলি আমরা এই তিনটা সিকোয়েন্স কম্পোনেন্টকে যদি ভেক্টর সাম করি তাহলে রেজাল্টেন্ট হিসেবে এই অরিজিনাল আনব্যালেন্স সিস্টেমটা পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের প্রথমে আছে কি এই আনব্যালেন্স সিস্টেমটা, যেটাকে আমরা এই ভাগ করে তিনটা সিকোয়েন্স কম্পোনেন্টে এটাকে হচ্ছে ডিস্ট্রিবিউট করেছি, আর এই তিনটা সিকোয়েন্স কম্পোনেন্টকে যোগ করলেই হচ্ছে আমরা এই সিস্টেমটা অরিজিনাল সিস্টেমটা পাবো। তার মানে প্রথমে হচ্ছে আমাদের এই অরিজিনাল আনব্যালেন্স সিস্টেমটা, এরপরে এটাকে হচ্ছে আমরা এই তিনটা ভাগে তিনটা কম্পোনেন্টে আমরা এটাকে ভাগ করেছি, এই তিনটা কম্পোনেন্টকে যোগ করলে এই সিস্টেমটা পাওয়া যাবে। এমন না যে এই এই সিকোয়েন্স কম্পোনেন্টগুলো আগে থেকে ছিল যেগুলোকে হচ্ছে আমরা যোগ করে এই সিস্টেমটা পাচ্ছি, ব্যাপারটা তা না।
অরিজিনালি এই সিস্টেমটা আছে যেটাকে কিনা আমরা এইভাবে তিনটা সিকোয়েন্স কম্পোনেন্টের ভেক্টর সাম আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট বা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের ম্যাগনিটিউড যাই হোক না কেন, আলটিমেটলি এই তিনটাকে যোগ করলে এই সিস্টেমটা পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমাদের ম্যাগনিটিউড যাই হোক না কেন, ম্যাগনিটিউড আমরা বের করতে পারবো ইকুয়েশন থেকে। আপনাদের 3 নাম্বার এক্সপেরিমেন্ট ইকুয়েশনগুলি দেওয়া আছে, ইকুয়েশন থেকে ম্যাগনিটিউডগুলি বের করা যাবে। বাট আলটিমেটলি আমরা যদি ভোল্টেজ কনসিডার করি, দ্যাট মিনস VA1 প্লাস VA2 প্লাস VA0 যদি যোগ করি, সেই ক্ষেত্রে এই VA পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে সিকোয়েন্স চেঞ্জ হওয়ার কোনো আসলে সম্ভাবনা নাই, কোনো চান্স নাই। আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই তিনটাকে যোগ করলে এই সিস্টেমটা পাওয়া যাবে। আচ্ছা, তারপরে আর কোনো কোশ্চেন আছে? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ম্যাডাম, আমরা যে ল্যাব রিপোর্টটা জমা দিব ম্যাডাম, এটা কি হাতে লিখে দিতে হবে নাকি কম্পিউটার টাইপ যে কোনোটা করলেই হচ্ছে? হাতে লিখে স্ক্যান করে দিতে পারেন। স্যার বলছিল একবার টাইপ করে দিলে হবে, তো হবে তো নাকি? আচ্ছা, যদি এই কোশ্চেন আগেও করা হয়ে থাকে তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করার দরকার কি? হ্যাঁ, টাইপ করে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। টাইপিং এ যাদের সমস্যা তারা হাতে লিখে দিবেন, আর যাদের টাইপ করতে সুবিধা হয় তারা টাইপ করে দিবেন। ম্যাম আদাব। জি বলেন। ম্যাম আপনার কাছে ল্যাব রিপোর্টগুলো কিভাবে পাঠাবো? ল্যাব রিপোর্ট কিভাবে পাঠাবেন তার জন্য কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? জি না ম্যাম। আচ্ছা, এটা হয়তো আপনাদেরকে কিভাবে পাঠাতে আচ্ছা, পাঠাতে যেহেতু বলা হয় নাই, তাহলে একটু আমি যে স্যারের রিপোর্ট দেখার কথা তার সাথে আলোচনা করে আমরা জানাই দিব। হয়তো ওনাকে মেইল করতে হবে, মানে যে টিচার আপনাদের রিপোর্ট দেখবেন ওনাকে হয়তো মেইল করতে হবে, অথবা হচ্ছে যে গুগল ক্লাসরুমে যদি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিই, তাহলে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিলে ওইখানে হচ্ছে ফাইল অ্যাড করার অপশন থাকে। যেমন আপনি স্ক্যান করে পিডিএফ করে ফেললে বা টাইপ করে যদি আপনি ওয়ার্ড ফাইল করেন বা পিডিএফ করেন, সেটাকে হচ্ছে আপলোড করার অপশন থাকে। এরকম অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিলে সেখানে অ্যাড ফাইল আপনারা অ্যাড করতে পারবেন। এখন স্যার যদি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে এগুলা রিসিভ করতে চান তাহলে তো এইভাবে পাঠাবেন, আর যদি বলে যে ইমেল করতে হবে তাহলে স্যারের ইমেল অ্যাড্রেস আপনারা মেইল করে দিবেন ডিউ ডেটের মধ্যে। এটা হচ্ছে মানে যে রেসপেক্টিভ টিচার আপনাদের ল্যাব রিপোর্টগুলো দেখবেন ওনারা আপনাদেরকে এটা জানিয়ে দিবেন। জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আমার আরেকটা বিষয় ক্লিয়ার করে দেন যে আনব্যালেন্স সিস্টেমে কি পজিটিভ সিকোয়েন্স পাওয়া কি পসিবল কিনা, মানে আনব্যালেন্স নেগেটিভ সিকোয়েন্স আর জিডিএফ সিকোয়েন্স কি আনব্যালেন্স সিস্টেমে পাওয়া যায় কিনা, এটা একটু যদি ক্লিয়ার করতেন। বাবা, আনব্যালেন্স হলেই তো এই তিনটা সিকোয়েন্স কম্পোনেন্ট আসবে, আদারওয়াইজ তো আর আসবে না। না, ইম্পিডেন্সের কথা বলতেছি। পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স কি শুধুই ব্যালেন্স সিস্টেমে পাবো? না না, আনব্যালেন্স এখানে বলা হচ্ছে যে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সের ম্যাগনিটিউড আর সিনক্রোনাস ইম্পিডেন্সের ম্যাগনিটিউড সেম। তার মানে এই না যে আপনি আনব্যালেন্স সিস্টেমে পজিটিভ সিকোয়েন্স পাবেন না, তা না। ঠিক আছে, আনব্যালেন্স হলে সেটাকে আমরা কি করেছি, তিনটা সিকোয়েন্সে ভাগ করেছি। এই তিনটা সিকোয়েন্সের ভেক্টর সাম মানেই হচ্ছে আমাদের এই আনব্যালেন্স সিস্টেমটা। ঠিক আছে, আর হেলদি অবস্থাতে সিস্টেমের যে ইম্পিডেন্সটা, এইটাকেই পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স বলা হয়। বুঝতে পারছি। তার মানে আনব্যালেন্স সিস্টেমে হচ্ছে পজিটিভ নেগেটিভ জিরো তিনটা ইম্পিডেন্সই পাবো। হ্যাঁ, তিনটা ইম্পিডেন্সই পাবো। ম্যাডাম, পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স এগুলো মানে প্র্যাকটিক্যাল কি কাজে মানে আমাদের লাগে, মানে প্র্যাকটিক্যাল যদি আমি অ্যাপ্লিকেশন বা বলি তাহলে ম্যাডাম সিকোয়েন্স ইম্পিডেন্সের অ্যাপ্লিকেশন, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, সেইটা আপনাদেরকে লিখতে হবে। আর এখানে দেখে এমনি একটা জেনারেলাইজ সিকোয়েন্স কম্পোনেন্টে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ফল্টি কন্ডিশনে সিস্টেমটাকে অ্যানালাইসিস করতে চাচ্ছি। ঠিক আছে, এখন একটা ব্যালেন্স সিস্টেমে অ্যানালাইসিস করাটা ইজি, কারণ ব্যালেন্স সিস্টেমে তিনটা ফেজের ভোল্টেজ কারেন্টের ম্যাগনিটিউড সেম থাকে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি করে থাকে। আপনি কোনো একটা পার্টিকুলার ফেজের ভোল্টেজ যদি জানেন, ঠিক আছে, সাপোজ এর এই ক্ষেত্রে ধরেন ভিএ, আমরা এ ফেজের ভোল্টেজটা জানি যে সাপোজ 220 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে যে বি ফেজের ভোল্টেজ হবে 220 অ্যাঙ্গেল -120
সি ফেজের হচ্ছে 220 অ্যাঙ্গেল -240। এটা কিন্তু ইজিলি এখানে বোঝা যাচ্ছে। ব্যালেন্স সিস্টেম নিয়ে ক্যালকুলেশন করা এটা কিন্তু ইজি, বাট সিস্টেম যখন আনব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু আর এই ব্যালেন্স সিস্টেমের মতন আর সিনারিওটা একই রকম থাকে না। ফেজের ভোল্টেজ বেড়ে যায়, কোনো ফেজের ভোল্টেজ বেড়ে যাচ্ছে, কোনো ফেজের ভোল্টেজ কমে যাচ্ছে, তাদের অ্যাঙ্গেল গুলা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই আনব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে বা ফল্টি কন্ডিশনের ক্ষেত্রে অ্যানালাইসিস করার জন্য আমরা হচ্ছে এটাকে এরকম তিনটা কম্পোনেন্টে ভাগ করে ফেলি। এতে সুবিধা হচ্ছে কি, এই যে সিকোয়েন্স কম্পোনেন্ট গুলা যেটা কিনা এই ফর্টেস্কো থিওরাম থেকে আসছে, সেটা হচ্ছে যে এই সিকোয়েন্স কম্পোনেন্ট গুলা তারা কিন্তু ইটসেলফ ব্যালেন্স। যেমন এই পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট সে একটা ব্যালেন্স কম্পোনেন্ট, এই প্রতিটা ফেজের ভোল্টেজ সমান, মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এই নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট সেটাও কি একটা ব্যালেন্স। জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট সেও কি ইটসেলফ, তারা হচ্ছে ব্যালেন্স। তো এই ব্যালেন্স কম্পোনেন্ট গুলা নিয়ে ক্যালকুলেশন করাটা ইজি হয়। তো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কি করি, আমরা আনব্যালেন্স সিস্টেমটাকে এই ফর্টেস্কো থিওরামের সাহায্যে এই তিনটা ব্যালেন্স কম্পোনেন্টের মাধ্যমে ভাগ করে ফেলি। আর অ্যাপ্লিকেশন, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেনে ছিল আমি যতদূর জানি। সেটা আপনারা একটু নিজেরা বের করে তারপর অ্যাসাইনমেন্টে লিখবেন। বাট এটাকে কেন এরকম সিকোয়েন্স কম্পোনেন্টে ভাগ করলাম সেটা হচ্ছে যে ক্যালকুলেশনের সুবিধার জন্য। কারণ একটা আনব্যালেন্স সিস্টেমের নিয়ে ক্যালকুলেট করাচ্ছে, একটা ব্যালেন্স সিস্টেম নিয়ে অ্যানালাইসিস করাটা ইজিয়ার হয়। এটা একটা ম্যাথমেটিক্যাল টুল, ফর্টেস্কো থিওরামটা একটা ম্যাথমেটিক্যাল টুল। জি ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর কারোর কোনো কোশ্চেন আছে? আপনাদের আর কোনো কোশ্চেন আছে এক্সপেরিমেন্ট রিলেটেড, বা যে কোনো কিছু রিলেটেড কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে কি সেশনটা এখানে শেষ করে দিব? আচ্ছা, কেউ একটু রেসপন্স করেন। যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সেশনটা এখানে শেষ করে দিতে পারি। এরপরে তো রেকর্ডিংটাকে আমাদের ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে, তাই না ম্যাম? জি, এই যে আজকের সেশনের রেকর্ডিংটা কি ম্যাম ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে না আজকে? হ্যাঁ, ক্লাসরুমে দিয়ে দিব। ওকে ম্যাম, তাহলে ম্যাম আজকের মতন করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। আর ডিসকাশন ফোরাম একটা ওপেন করে দিব এক্সপেরিমেন্ট 4 এর জন্য। গতকালকে 3 এর জন্য ডিসকাশন ফোরাম ওপেন করে দিয়েছি। তো যারা এখনো দেখি নাই বা এখনো বুঝতেছি না, পরে হয়তো কোশ্চেন অ্যারাইজ করতে পারে, আপনারা ফোরামে আপনার কোশ্চেন এখানে লিখতে পারেন। আপনাদের ইনস্ট্রাকশন এখানে আমি দিয়ে দিয়েছি যে কিভাবে কোশ্চেন করতে হয়। তো এখানে আপনারা কোশ্চেন করলে সব টিচারই, যে টিচার যখন ফ্রি থাকবেন বা আপনাদের ক্লাস টিচার যিনি আছেন, আপনাদের সেখানে অ্যান্সার করবেন। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে বেস ইম্পিডেন্স যখন আমরা বের করতেছিলাম, তো আমরা হচ্ছে ভি রেটেড যেটা নিচ্ছি ওইটা তো ম্যাম হচ্ছে আইএফ ভি রেটেড। রেটেড ভোল্টেজ। আর ম্যাম হচ্ছে আইএফ ভি রেটেড যেটা, ওটা তো আইএফ আই রেটেড যেটা, ওইটার চেয়ে বড়। মানে অ্যাকর্ডিং টু এখানে যে স্যারের, হ্যাঁ হ্যাঁ, আইএফ রেটেডটা আইএফ আই রেটেড থেকে ম্যাগনিটিউড বেশি। ম্যাম আমরা তো হচ্ছে তাহলে আইএফ ভি রেটেডে মানে যেতেই পারতেছি না, তাহলে আমরা ভি রেটেডটা কিভাবে পাবো আর কি? কারণ যেহেতু ম্যাম, আচ্ছা, আমরা রেটেড ভোল্টেজ পর্যন্ত কি রিচ করি নাই? করছি। রেটেড ভোল্টেজ যেটা ছিল, রেটেড ভোল্টেজ কত ছিল? রেট ভোল্টেজ তো 415 ভোল্ট ছিল লাইন টু লাইন। লাইন ভোল্টেজ। আর আপনারা ম্যাক্সিমাম কত ভোল্টেজ পেয়েছেন? আমরা এখানে 280.5 এর মতো পেয়েছি। আচ্ছা, ম্যাম এখানে হচ্ছে যে গ্রাফটা ছিল, ওখানে হচ্ছে যে যেমন আইএফ আই রেটেড, অর্থাৎ আমি হচ্ছে ওই আই রেটেড ফিল্ড কারেন্ট যেটা, ওইটাতে হচ্ছে আই রেটেডটা পাচ্ছি, মানে আর্মেচারের রেটেড কারেন্টটা। আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি যে রেটেড ভোল্টেজটা রিচ করার মতন আমরা কারেন্ট ফ্লো করাই নেই, সেটাই তো, তাই না? জি জি ম্যাম।
এটা আপনারা যেটা করতে পারেন, আপনাদের একটি প্রোগ্রামে ব্লুটুথ নেওয়া হয়েছে, আপনারা এই গ্রাফটাকে আরো একটু এক্সটেন্ড করতে পারেন। এখানে মোটামুটি তো বোঝা যাবে যে কারেন্টের সাথে সাথে ভোল্টেজটা কি রেশিওতে বাড়ছে, সেভাবে করে আপনারা গ্রাফটা এক্সটেন্ড করে দিতে পারেন। এক্সটেন্ড করে দিয়ে তারপরে হচ্ছে যে ধরেন 415 ভোল্টের জন্য সেই রেশিওতে একটা কারেন্ট আসবে, ফিল্ড কারেন্ট। তো ওই কারেন্টটা আপনারা নিতে পারেন। ইভেন আমরা তো মনে হয় শর্ট সার্কিটের জন্য যে রেটেড কারেন্ট, সেটাতেও তো আমরা মনে হয় পৌঁছাইনি। ম্যাম এখানে তো হচ্ছে যে আর্মেচারের যে রেটেডটা 170 মিলি অ্যাম্পিয়ার ছিল ওটা। 170 মিলি অ্যাম্পিয়ারটা ফিল্ড কারেন্টের রেটিং, আর্মেচারের রেটিং কত ছিল? সরি হ্যাঁ, এই ফিল্ড কারেন্টের যেটা আর্মেচারের মধ্যে 350 মিলি অ্যাম্পিয়ার মেবি। আচ্ছা, তো ম্যাম আমরা হচ্ছে 170 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আর কি গিয়েছিলাম। তো 70 মিলি অ্যাম্পিয়ারের জন্য শর্ট সার্কিট কারেন্ট কত পেয়েছেন? ম্যাম 288। আচ্ছা 288। ম্যাম এইটা তো হচ্ছে যে আমাদের হচ্ছে ওই ফিল্ড কারেন্টের জন্য আমি আই রেটেড আর্মেচার যেটা পাচ্ছি। আর্মেচারের রেটেড কারেন্ট সম্ভবত ছিল 0.35 অ্যাম্পিয়ার, মানে 350 মিলি অ্যাম্পিয়ার। তো দুইটা গ্রাফের ক্ষেত্রেই কিন্তু তার রেটেড কারেন্ট বা রেটেড ভোল্টেজে কিন্তু পৌঁছানো হয় নাই। গ্রাফটা আপনারা আর একটু বাড়িয়ে নেন, সে যদি এভাবে যে মানে যে রেশিওতে বাড়ছে, 10টা ভ্যালু তো অলরেডি নেওয়া আছে, তাই না? 10টা না, 17টা 16-17টা ভ্যালু নেওয়া আছে। তো ওইভাবে করে আপনারা গ্রাফে আরো কিছু পয়েন্ট আপনারা বাড়িয়ে নেন, তারপরে হচ্ছে এটা ক্যালকুলেট করুন। জি ম্যাম। কারণ আমরা ওই পর্যন্ত পৌঁছাই নাই, কারণ ফিল্ড কারেন্ট তাহলে আরো অনেক বেশি দিতে হবে। ফিল্ড ওয়াইন্ডিংটা পুড়ে গেলে তো মেশিনটাই নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা জাস্ট দেখা যাচ্ছে যে আমরা রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট প্রোভাইড করি না, যাতে মেশিনটা সেফ থাকে। এই কারণে জি ম্যাম। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এখানে সেশন শেষ করে দিই। 5 নাম্বার এক্সপেরিমেন্টের উপরে কখন সেশন হবে, কবে হবে, এটা আপনাদের সিআর এর সাথে আলোচনা করে আবার জানিয়ে দেওয়া হবে। আর যদি এই পর্যন্ত এক্সপেরিমেন্ট 3-4 রিলেটেড কোশ্চেন থাকে তাহলে আপনারা ডিসকাশন ফোরামে আস্ক করবেন, আপনাদের সেখানেও অ্যান্সার দেওয়া হবে। বা টিচারের সাথে সরাসরিও কন্ট্যাক্ট করতে পারেন, যার যার সেকশনের যে রেসপেক্টিভ টিচার্স আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো টিচারের সাথে কন্ট্যাক্ট করলেই তারা আপনাদের ইনশাআল্লাহ হেল্প করবে।